জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। নমস্কার। আজকে জাতির কথা পক্ষ থেকে পডকাস্ট নিয়ে এলাম। আমার সাথে আছে জ্যোতির্ময় বাবু। তো জ্যোতির্ময় বাবু, কোনো গৌরচন্দ্রিকায় যাব না। আজকে ছিল 23শে এপ্রিল, এখনও আছে সেই মহেন্দ্রক্ষণ। প্রথম দফার নির্বাচন হয়ে গেল উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, মেদিনীপুর। তো আজকে যে সারাদিনের নির্বাচন, সেটা টেক অ্যাওয়ে কী বুঝছেন? সত্যি কথা বলতে আমি এই 2 মাস ধরে যে এক আশঙ্কা প্রকাশ করছিলাম এবারও ইলেকশন কমিশন পারবে না, ফেলিওর হয়ে যাবে, কিন্তু দেখলাম না, জ্ঞানেশ কুমার তার অন্যান্য হ্যান্ডসদের নিয়ে যেভাবে ইলেকশনটাকে কন্ট্রোল করলো, অভূতপূর্ব। 2011-র ইলেকশনও আমরা দেখেছিলাম, কিন্তু এবারের পরিস্থিতি আর অনেক টাইট ছিল। মানে এবার তৃণমূল চেষ্টা করেছিল তার বাঘ নখ সব বের করে যেভাবে ওকে এটাকে করবে, তা নাহলে তারা মুছে যাবে বাংলার বুক থেকে। আচ্ছা, আমি এখানে আটকাচ্ছি। অভূতপূর্ব বলছেন, অনেক জায়গাতে হিংসা হলো। আমরা দেখেছি একটি কুমারগঞ্জ বিজেপির বিজেপির প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের সামনে ঘুষি মেরে একাকার করে করলো। বিজেপির এক কর্মীকে কাটারি দিয়ে রক্তাক্ত করা হলো। কিছু জায়গায় আমরা দেখছি ছাপ্পা ভোটের হচ্ছে। তো আপনি কি করে বলছেন যে এটা একটা অভূতপূর্ব ভোট হয়েছে? অশান্তি তো হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে দেখতে হবে 154টা, খুব সম্ভবত 152 অথবা 54টা সিটে ভোট হলো, তার এতগুলো সেন্টার, সেই সেন্টারের কটা জায়গায় গণ্ডগোলটা হয়েছে? 15-20টা, খুব বেশি হলে 15-20টা জায়গায় গণ্ডগোল হয়েছে। গণ্ডগোল বলতে মানে সে আকারে যেটাকে বলা হয় যে মানে করে ঢুকে গেছে, ঝাপ্পা ভোট মেরেছে, সাধারণ মানুষ লাইনে দাঁড়াতে পারছে না, মানুষ বাড়ি থেকে ভোট দিতে বেরোতে পারছে না, সেরকম সেই ব্যাপারটা না। পঞ্চায়েতের সময় যেরকম পঞ্চায়েত কেন, গত লোকসভা নির্বাচনে বা তার আগে 21-এর নির্বাচনের সময়, মানে বলছেন তার থেকে অনেক ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। হ্যাঁ, সব থেকে বড় প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, অথচ একজনও খুন হলো না। একজন মারা গেছেন এখনো পর্যন্ত, যা রিপোর্ট আমরা রিপাবলিক বাংলাতে শুনছিলাম, একজন মারা গেছে যা শোনা গেছে সোর্স অনুযায়ী। আচ্ছা, যাই হোক, যেখানে মুড়িমুড়কির মতন মানুষ মরছে, মুড়িমুড়কির মতো বোমা পড়ছে, সেইখানে যদিও একটা মানুষ মারা যাওয়া খুব দুর্ভাগ্যজনক, একটা মানুষ মারা গেছে, এবং ভোট 90%-এর ওপরে হয়েছে, 94, 95, 96%। তার মানে কি, এবার মানুষ ঢেলে ভোট দিয়েছে। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার আমরা দেখছি। ইলেকশন শুরুর 3-4 ঘন্টার মধ্যে, মানে দুপুর 1টার মধ্যে ভোট শুরু হয়েছে, সকালবেলা 7টা 7:30 এরকম, এবং 1টার মধ্যে 60+% ভোট পড়ে গেছে। এটা তো সত্যি অভূতপূর্ব। আর আমরা আগে দেখেছি কি 20%, 30% ভোট প্রথম দিকটা পড়ে, প্রথম 4-5 ঘন্টায়। তারপরে বিকেলের দিক থেকে, যেটাকে বলা হয় 2টোর পর থেকে খেলা শুরু, মানে অভূতপূর্ব ভোট পড়ে, দেখায় ভোট দখল হয়ে গেছে, এই সমস্ত দেখা যায়। কিন্তু 60% ভোট এবার আগেই পড়ে গেছে। সব থেকে বড় কথা, যারা বাইরে চাকরি করে, যাদের পরিযায়ী বলা হয়, সে পরিযায়ী যারা প্লেনে করে আসতে পারে তারাও, অথবা যারা ওই রিজার্ভ করার ট্রেনে রিজার্ভ করে আসার মতো পয়সা নেই, এমনি সাধারণ জেনারেল কম্পার্টমেন্টে আসে, সবাই কিন্তু এবার ভোট দিতে এসছে। এবং আগেও আসতো। কারা আসতো? 99% মুসলমানরা আসতো, এবং সেই মুসলমানদের এই আসার জন্য যে খরচ, আমার ধারণা তাদের সেটা প্রমোট করা হতো, সেই খরচটা তাদের দেয়া হতো। এবং হ্যাঁ, এবং তাদের এই কদিনে যে লসটা হতো, হয়তো কাজে যেতে পারছে না বলে সেটা বেয়ার করা হতো। কারণ 54টা মুসলিম রাষ্ট্র আছে, এবং 2-1টা দেশ বাদ দিলে সবাই হচ্ছে ধনী রাষ্ট্র, ট্রেনের পয়সায় তারা ধনী। মারাত্মক তথ্য যে পরিযায়ী শ্রমিক আগে, তার মধ্যে অধিকাংশই হচ্ছে মুসলমান, সংখ্যালঘু বলবো না, পশ্চিমবঙ্গের বুকে তারা সংখ্যালঘু কোনো অবস্থাতেই না।
তাদেরকে এই নির্দিষ্ট ইসলামিক থেকে তারা ফান্ডেড, যে কদিনে এসে তারা কাজ এখানে ভোটের জন্য তারা কাজ লস করবে, সেটা মানে লসটাকে বেয়ার করছে কারা, এরকম মানে মারাত্মক ব্যাপার। কিন্তু এবারে এই যে এসআইআর নিয়ে এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেবল একমাত্র এটা নয়, যে আমার যেটা মনে হচ্ছে, যে আপনি হয়তো সমত হবেন, যে এই যে রোহিঙ্গা, বাংলাদেশি, জেহাদি, এদেরকে কেবল যে নাম কাটা যাচ্ছে সেটা নয়, এসআইআর নিয়ে মানুষের মধ্যে এটাও ভয় হয়েছে যে যদি আমি ভোটটা না দিই তাহলে হয়তো এসআইআর এর আওতায় পরের বার আমার নাম কাটা যাবে। তো আমরা যেটা দেখি, হুমায়ুন কবির বলে হিন্দুরা বাড়িতে বসে মাংস ভাত খেয়ে আরাম করে, কিন্তু সেইটা না করে কাতারে কাতারে হিন্দুরা সেই এসআইআর এ যদি ভোট না দিয়ে আমাদের নাম কেটে যেতে পারে, সেই ভয়ও হয়তো মানুষ বেরিয়ে এসে ভোট দিচ্ছে। এটা একটা অভূতপূর্ব ব্যাপার। মানে এই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে এত জরুরি? মমতা ব্যানার্জির এই কথাটা একদিকে কিন্তু সাপে বড় হয়েছে। বাইরে যে হিন্দুরা থাকে তারা পয়সা খরচ করে, তারা বা তাদের ওই ডেলি লেবারের যে থাকে সেইটা তারা লস করে, তারা মনে করে ভোট দিয়ে কী হবে, ভোট দিতে আসে না তারা হিন্দুরা। আর যারা প্লেনে করে আসতে পারে বা ওই রাজধানীতে আসতে পারে, তারা মনে করে দূর কী হবে গিয়ে, ও বাংলায় গেছে, ভোট গেছে, বা আমাদের কী আছে। কিন্তু এবার একটা হচ্ছে, যেহেতু এসআইআর নিয়ে মমতা এত আতঙ্ক সৃষ্টি করেছে যে আমাদের যদি ভোট দিতে না যাই আমরা নাগরিকত্ব কেটে যাবে। এই যে নাগরিকত্ব কেটে যাবে, এর ফলে হচ্ছে কি, এই বাংলার বুকেও বহু ধনী পরিবার আছে, মধ্যবিত্ত পরিবার আছে, যারা মনে করে দূর ভোটের দিন যাবো না, বা এত ভিড়ভাট্টার মধ্যে যাবো না। প্রত্যেকে, আমি আমার অভিজ্ঞতা বলছে, আমার নিজের পরিবারেরও যেসব যারা কোনোদিন ভোট দিতে যেত না, তারা এবারে ভোট দিতে হয়তো অনেকে অশক্ত, আধ ঘন্টা পরে করছি, আধ ঘন্টা পরে, হ্যাঁ সরি, তাও তারা ভোট দিতে যাবে। এই কারণে যে বাংলার মুখ্যমন্ত্রী বলছে সে এবারে কিন্তু নাম, এরপরে কিন্তু নাম যদি ভোট না দেন তাহলে এমন হতে পারে আপনাকে মানে করে দেবে, নাগরিকত্ব আপনার চলে যাবে। আপনি বলতে চাইছেন ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এই ভোটে হিন্দু ভোট কনসলিডেট করতে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করে দিয়েছেন? মমতা ব্যানার্জি মানে এটাকে কিছুটা সাহায্য করেছে। তাহলে দিদি আপনি আরো বেশি করে বলুন, 29 তারিখ অবধি আপনি বলতে থাকুন যে আমাদের নাম কাটা চলে যাচ্ছে, তাতে আমাদের এই যে এই ফেজটা হবে সেখানেও মানুষ এরকম ভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে দেখুন। আমি ইংলিশ অনার্সের ছাত্র, কিন্তু আমার 5 পেপার ছিল পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। আপনার কাছে কিছুটা পড়াশোনা করেছি, তো সেটার থিওরিতে আমরা যেটা দেখেছি পলিটিক্যাল সায়েন্সের রুল অনুযায়ী, যে প্রথম 4-5 ঘন্টায় যদি এরকম 50% 60% ভোট পড়ে, সেটা সাধারণত প্রতিষ্ঠান বিরোধী বা এক্সিস্টিং সরকার বিরোধী বা মানে একটা অ্যান্টি ইনকামবেন্ট একটা ট্রেন্ড ফলো করে। তো এই যে আজকে দেখলাম যে বেলা 1টা অবধি যে 60%-এর কাছাকাছি ভোট, তো রাষ্ট্রবিজ্ঞানের নীতি অনুযায়ী তো এটা কি প্রতিষ্ঠান বিরোধী, মমতা বিরোধী একদম ঢেলে ভোট হয়েছে? কি মনে হচ্ছে? হ্যাঁ, এইটার আগে আমি একটা কথা মিস করে গেছি, যেটা বলতে চাই, সে মানুষ যে শুধুমাত্র নাগরিকত্ব নাম কেটে যাবে বা আমার নাগরিকত্ব থাকবে না এই ভয় করেছে তাই নয়। যারা বাইরে থাকে বা যারা এখানেও আছে ভোট দিত না, সবার মধ্যে একটা জিনিস কাজ করেছে, যেটার জন্য আমি বিজেপিকে ক্রেডিট দেবো, এবং যে বিভিন্ন হিন্দু সংগঠনগুলো আছে তাদের ক্ষমতা অনুযায়ী তারা এই গত 2-3 মাস ধরে একটা কথা প্রচার করে যেতে পেরেছে যে হিন্দুদের হচ্ছে শেষ ভোট, বাঙালি হিন্দুর যে হোমল্যান্ড, যেটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর মেঘনাথ শাহ এবং অন্যান্য বিশিষ্ট বাঙালিরা টোটাল বাংলা যেটা পাকিস্তানে চলে যাওয়ার কথা ছিল তার থেকে কেটে নিয়ে যে পশ্চিমবঙ্গ বাঙালিদের, হিন্দু বাঙালিদের হোমল্যান্ড হিসেবে তৈরি করেছে, যেখানে বিদগ্ধ বাঙালিদের অস্তিত্ব থাকবে এবং বাঙালি সংস্কৃতি বজায় থাকবে, যে আমরা যদি এবার ভোট না দিই আমাদের কোনো হোমল্যান্ড থাকবে না, আমরা ওই সিন্ধুদের মতো হয়ে যাব। এটা নিয়ে একটা খুব সুন্দর মানে একটা থাম্বনেল দেখতে পাচ্ছি, বাঙালি হিন্দুর শেষ ট্রেন পশ্চিমবঙ্গ, এবং আমরা বাঁচতে চাই, মাথা উঁচু করে পরিচয় দিতে চাই, আমরা হিন্দু বাঙালি, সবাইকে দেখাতে চাই। আপনারা দেখুন, অনবদ্য এই থাম্বনেল মানুষের মনে অবশ্যই এটা এই জিনিসগুলি গভীরভাবে রেখাপাত করেছে, যেটাকে বলে আমরা হচ্ছে হুইসপারিং ক্যাম্পেইন। তো হ্যাঁ ঠিক, এবং এই তাগিদে যে আমার কোনো জায়গা থাকবে না, আমার কোনো, যেখানে আমি বাঙালি হিসেবে আমার যে একটা নিজস্ব জায়গা কিছু থাকবে না, ওই সিন্ধুদের মতো আমরা মানে শ্যাওলার মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াবো, এই একটা আবেগ কাজ করেছে। সেই জন্য বাঙালি
ওই বিভিন্ন রাজ্য থেকে ওইভাবে ট্রেনে কষ্ট করে এসছে জয় শ্রীরাম বলতে বলতে, জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে ট্রেনের মধ্যে, ট্রেন থেকে নেমে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। বাঙালি হিন্দু এইভাবে একত্রিত হবে, মানে ভাবা যায় না। বলে যে আপনি সবাইকে এক করতে পারেন, হ্যাঁ, এমনকি বাঘে হরিণেও এক হতে পারে, কিন্তু বাঙালি হিন্দু কোনো দিন এক হয়ে কোনো একটা নির্দিষ্ট এতে কাজ করবে হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরও একই কথা বলেছিলেন, মানে 3-4টে বাঙালি এক হলে ঝগড়া ছাড়া আর কিছু করতে পারে না। সেই বাঙালি যে এইভাবে এবারে এসে ওই ট্রেনের মধ্যে কষ্ট করে এসে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা ভোট দেবে, এবং ওই যে কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে যারা এলিট শ্রেণীর বাঙালি, যারা ভোট দিতে অনীহা বোধ করে, কষ্ট করতে চায় না, তারা পর্যন্ত আজকে ভোট দিয়েছে। অভূতপূর্ব মানে এবারের ভোট আমি বলবো 2011-র ভোটকে ছাপিয়ে চলে গেছে। 2011-র ভোটও খুব হয়েছিল এই ধরনের ভোট, কিন্তু তাকে ছাপিয়ে অনেক দূর চলে গেছে। শামশেরগঞ্জ অভূতপূর্ব, শামশেরগঞ্জে আমরা দেখলাম মানে এবারে সব থেকে বেশি পার্সেন্টেজ অফ ভোট পড়েছে আমরা যতদূর মনে হয় শামশেরগঞ্জ, পুরো হিন্দু। এবং সেখানে দেখা যাচ্ছে মানে আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনী প্রায় প্রতিটা বাড়িতে, আপনি যেটা আশঙ্কা করেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী তো আর পাড়ার ভেতরে ঢুকবে না, কিন্তু শামশেরগঞ্জে প্রতিটি হিন্দু বাড়ির সামনে থেকে কেন্দ্রীয় বাহিনী থেকে হিন্দুদেরকে নিয়ে গিয়ে ভোট করিয়েছে। তার মানে এটা কি মানে এটা একটা অভূতপূর্ব। শামশেরগঞ্জ নিয়ে আপনি কি বলবেন? আমি এই যে দিনের পর দিন বলে গেছি যে হিন্দু পাড়াগুলোতে কি হবে, যেখানে হিন্দুরা মাইনরিটি, সেখানে কি হবে, ওই রাস্তায় বেরোবার সময় ওইখানে একটা চাঙ্গা মুসলমান ছেলে দাঁড়িয়ে থাকবে বা 2-3টে দাঁড়িয়ে থাকবে, হিন্দুরা ভোট দিতেও বেরোবেই না, আর তা নাহলে ওই মোড়ে বোম পড়বে, বেরোবে না। কিন্তু সেইটা হয়নি। ওই শামশেরগঞ্জে যে কেন 95-96% রঘুনাথগঞ্জ এইসব জায়গাতে ভোটগুলো পড়েছে, ডোমকল কেন এত পড়েছে, যে মুসলমান তো ওখানে ঘুগনি মুড়ি খেয়ে, হুমায়ুন কবির মারাত্মক কথা বলে গেছেন হুমায়ুন কবির, ঘুগনি মুড়ি খেয়ে তারা সত্যিই তাই মুসলমান ভোট মিস করে না। কিন্তু যদিও আজকে ঘুগনি মুড়ি বিক্রি করতে গিয়ে সিআরপিএফ এর হাতে প্যাদানি খেয়েছে। কিন্তু হিন্দুরা ওই সব অঞ্চলে যদিও জানে যে যেখানে মুসলিম মেজরিটি সেখানে বিজেপি ক্যান্ডিডেট জেতার সম্ভাবনা খুব কম, তা সত্ত্বেও যত হিন্দু আছে তারা কিন্তু ভোট দিতে গেছে। সিআরপিএফ যেহেতু সেই, আমি বলবো মানে এটা আমার এই নয় যে এতদিন ধরে যে আমরা প্রচার করে গেছি, এই আশঙ্কা করে গেছি, নির্বাচন কমিশনের মধ্যেও এইগুলো কাজ করেছে, এবং সেই যার ফলে নির্বাচন কমিশন ওই পাড়ার মোড়ে মোড়ে ওই সিআরপিএফ বা হিন্দু বাড়ি থেকে হিন্দুদের বের করে নিয়ে গিয়ে তাদেরকে ভোট দিয়েছে। মানে অভূতপূর্ব। মানে আমাদের জাতির কথার যে অ্যাপ্রিহেনশন, জাতির কথা থেকে যে সবসময় আমরা এই ভয়টা পেয়েছি, আশা করি আজকে অন্তত মানে কিছু মানুষের কাছ থেকে আমরা হয়তো ধন্যবাদ ডিজার্ভ করি যে আমরা প্রথম থেকে আমরা এটা নিয়ে হিট করে গেছি যে লোকালয়ের ভেতরে সিআরপিএফ হয়তো আজকে নির্বাচন কমিশনের কাছে জানি না হয়তো কানে পৌঁছেছে। তো আজকে আমরা জাতির কথার পক্ষ থেকে যে নিরলস যে আমরা এই যে ক্যাম্পেনিং চালিয়ে গেছি, তো আজকে সেখানে একটা সফলতা পেয়ে আজকে আমাদের জাতির কথা মনে হচ্ছে আমাদেরও আজকে যে আমরা যে এফার্টটা দিয়েছিলাম সেটা আজকে মানে একটা সফলতার মুখ দেখলো। আগামী 29 তারিখেও আশা করি সেরকমই আমরা দেখব। সকাল থেকে যেটা বলছি 60%, তো আপনার কি মনে হয় ওই যে সকাল থেকে যে আমরা দেখছি বিশাল লাইন, তার মানে কি হিন্দুরা একচেটিয়া বেরিয়ে ভোট দিয়েছে? তার মানে হিন্দুরা সাধারণত ঢিলে ঢালা ভাব করে, এবং ওই হয়তো বেলার দিকে গেল তখন গিয়ে দেখলো বুথ জ্যাম হয়ে গেছে বা গন্ডগোল হচ্ছে, ভোট পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে, একটা বিরাট সংখ্যক লোক ভোট দিতে পারে না। কিন্তু এবার কি হচ্ছে যে সকাল সবার আগে গিয়ে আমি আমার ভোটটা দেবো, এবং যেহেতু বুথে গন্ডগোল নেই, মানে যেখানে ভোট হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে, তাই তারা ঢেলে ভোট দিয়েছে। গিয়ে সকাল থেকেই হিন্দুরা ঢেলে ভোট দিয়েছে, মুসলমানের মতো ভোট দিয়েছে, কিন্তু হিন্দুরাও দলে দলে গিয়ে ঢেলে ভোট দিয়েছে, যার ফলে যেখানে হিন্দু মেজরিটি সেখানে ব্যাপক হারে ভোট পেয়ে। কিন্তু দুপুর 2টোর পর থেকে তো আমরা সেই চেনা সন্ত্রাসের একটা মানে সেইভাবে না হলেও আমরা কিন্তু দেখলাম অগ্নিমিত্রা পলের গাড়িতে ঢিল পড়লো, অগ্নিমিত্রা পলকে গাড়ির মধ্যে হেলমেট পরে যেতে হচ্ছে, তারপরে যেটা বললাম যে বিজেপি প্রার্থীকে মারধর করা হলো। দুপুরের পর থেকে হট করে নির্বাচন কমিশনের কি রাশ আলগা হয়ে গেল? ব্যাপার হচ্ছে
তুফানগঞ্জের ব্যাপারটা নাকি তৃণমূল মানে বুঝতে পারছে যে পায়ের তলা থেকে জমি সরছে বলে শেষ একটা কামড় দেওয়ার চেষ্টা করলো? না, তুফানগঞ্জের ব্যাপারটা আমি বলছি, কারণ প্রার্থীর সঙ্গে একজন মাত্র সিকিউরিটি গার্ড এটা কিন্তু নয়, প্রার্থীর সঙ্গে 3-4 জন সিকিউরিটি গার্ড থাকা উচিত। আর বিশেষ করে এমনি সময় তাদের সঙ্গে 3-4 জন করে থাকে, কিন্তু আর বিশেষ করে ইলেকশনে যখন সে খবর পেয়েছে যে তার ওখানে বিজেপি কর্মীদের বুথ যারা এজেন্ট তাদের বসতে দিচ্ছে না, পোলিং এজেন্টকে বসতে দেওয়া পোলিং এজেন্টকে, তখন তো সেখানে একটা ঝামেলা হতে পারে, মানে সেখানে তো তার সঙ্গে একটা টিম থাকা দরকার ছিল। ওই ব্যাপারটা মানে যে কি একটা মিস্ট্রি আছে, এবং নিশ্চয়ই ইলেকশন কমিশন সেটা দেখবে, এবং এর জন্য যে আধিকারিকরা দায়ী তাদের পানিশমেন্ট অবশ্যই আছে। ভাবা যায় যে জ্ঞানেশ কুমার দিল্লি থেকে ফোন করেছে মনোজ আগরওয়ালকে যে এই যে কটা গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলগুলো নিয়েও সে কিন্তু ওখান থেকে লক্ষ্য করেছে যে এই গন্ডগোল হলো কেন হলো। তো আমি আশা করছি এই নেক্সট যে ফেজ 29 কিছু জায়গায় কি রিপোলিং হওয়ার চান্স আছে? হ্যাঁ, রিপোলিং তো অবশ্যই কিছু হবে, এটা তো ধরেই নিতে হবে, রিপোলিং হবে। কিন্তু দুপুর 2টোর পর থেকে কি মনে হয় নির্বাচন কমিশনের রাশ আলগা হয়ে গেল নাকি? না, তৃণমূল যেমন আমরা দেখলাম ইয়েতে বীরভূমের একটা জায়গাতে সিআরপি কেন্দ্রীয় বাহিনীর ওপরে মুড়িমুড়কির মতন ঢিল পড়লো। ওখানকার ইভিএম মেশিনটা একটা গন্ডগোল হয়েছিল, দরজা বন্ধ ছিল। একটা হচ্ছে গ্রামের মানুষকে উত্তেজিত করে, আমি পরিষ্কার বলছি এটা গ্রামের মানুষকে উত্তেজিত করে, তা যারা এসেছিল তারা সাধারণ মানুষই, এটা ঘটনা, কিন্তু তাদেরকে উত্তেজিত করেছে পেছন থেকে তৃণমূল, এবং তৃণমূল চাইছিল, এবং সাধারণ মানুষ যখন মানে কোনো একটা এতে খেপে যায় তখন কিন্তু তাদের আর কোনো বাঁধন থাকে না, কারণ তারা তো অর্গানাইজড ফোর্স নয়, তারা ওই যে ঢিল মারছে, তৃণমূল চাইছিল যে কেন্দ্রীয় বাহিনী গুলি চালা। তাহলে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এই ক্ষেত্রে বলবো অত্যন্ত মানে ম্যাচিওরড ভাবে কেন্দ্রীয় বাহিনী ডিল করেছে। হ্যাঁ, আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীর এক সেনার এক মুখ পর্যন্ত ফেটে গেছে, তার মানে তাদের তো অবশ্যই ট্রিগার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা ট্রিগার হয়নি এই ক্ষেত্রে। হ্যাঁ, তাদের এইভাবে এবং তাদের ট্রেনিংটা কিন্তু শুধুমাত্র যে গুলি চালানোর ট্রেনিং কিন্তু তা হয় না। কতটা সহনশীলতা ভাবুন, রক্ত ঝরছে তারপরেও সে সহনশীলতা দেখিয়েছে। আর এই কেন্দ্রীয় বাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় কত নোংরা কথা বলে, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যা উদয়ন গুহ কত নোংরা কথাবার্তা বলে গেছে এই কেন্দ্রীয় বাহিনী। ওই তো উদয়ন গুহের অবস্থা, উদয়ন গুহের ছেলে ওই সিআরপিএফ কমান্ড্যান্টের সঙ্গে ইংরেজিতে কথা বলতে, অধিকাংশই ভুলভাল ইংলিশ বলেছে, মানে গ্রামাটিক্যালি আই এম সরি টু সে হোয়াট এভার ইউর নেম ইজ, I must say, and ওই উদয়ন গুহর ছেলেকেই বলছি, your English is atrocious, okay, and you are not only grammatically incorrect, you are technically very incorrect. I suggest you buy a book of Renan Martin, not Ray and Martin, Renan Martin of High School English Grammar. Brush up your grammar, then try to speak technically correct English. Whatever you have spoken today, what we call is malapropism, that is ridiculous misuse of words. So dude, get your English right. আমি জানি না ও বুঝতে পেরেছে কি। যাই হোক, ও যে ভেবেছিল আমি ইংলিশে বলে আমি সিআরপিএফ কমান্ড্যান্টকে, কারণ এরা তো ওদের ভাষায় গুটখা খোর অমুক তমুকে, আমার বুঝতে পারবে না হিন্দিতে, ও চমকে যাবে। কিন্তু সিআরপিএফ কমান্ড্যান্ট খুব এখন গ্রামেটিক্যালি কতটা কারেক্ট না কারেক্ট ওর ভাষাতেই ওকে দিয়ে দিয়েছে। আমার এটা নিয়ে এতটা আইডিয়া নেই, কিন্তু সে যে ইংলিশে সেটার উত্তর দিচ্ছে, এবং সেই ইংলিশটা যে এমনি সাধারণভাবে বোঝার মতো ইংলিশ, সেইভাবেই সে বলে গেছে, নেগোশিয়েবল ইংলিশ, নেগোশিয়েবল ইংলিশ। তো সেইভাবে সে উত্তর দিয়ে গেছে, এবং আলটিমেটলি তাকে বলেছে, মানে ওখান থেকে প্র্যাকটিক্যালি ঘাট ধাক্কা দিয়ে চালিয়েছে। হ্যাঁ, ভদ্রভাবে ঘাট ধাক্কা দিয়ে চালিয়েছে। মানে উদয়ন গুহকে পর্যন্ত ছেলেকে পাঠাতে হয়েছে ইংরেজিতে ওই সিআরপিএফ কমান্ড্যান্টকে কথা বলে চমকে দেওয়ার জন্য, ভুলভাল ইংরেজি। হ্যাঁ, কারণ উদয়ন গুহর তো ইংলিশে কথা বলার ক্ষমতা নেই, তার ছেলে সে গ্রামেটিক্যালি হাজারটা মিস্টেক করলেও সে যেহেতু কমিউনিকেট করতে পারে,
তাই তাকে পাঠিয়ে ভেবেছিল যে কিন্তু অত্যন্ত আমি বলি, আমি যেহেতু নিজে এই বিষয়টি নিয়ে চর্চা করি, অত্যন্ত ভুলভাল ইংরাজি বলেছে এবং হাস্যস্কর ইংরাজি যাকে বলে, যার কোনো মানে বলতে পারি মাথা মুন্ডুই ছিল না, মানে 10-এ 2 পাওয়ারও যোগ্য নয়। যাই হোক, সেটা আমি যাচ্ছি না, না উনি ইংরাজিতে ফ্লন্ট করতে চেয়েছেন, তো সেই জন্য আমি সেই জায়গাটা আমার কথা হচ্ছে যে মানে উদয়ন গুহর মতো ক্যান্ডিডেট ওই কুচবিহারে দুর্দণ্ড প্রতাপ, হ্যাঁ দুর্দান্ত প্রতাপ, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই উদয়ন গুহকে পর্যন্ত ছেলেকে পাঠানো হয়েছে যে এই কমান্ড্যান্টের সঙ্গে কথা বলার জন্য, ইংরেজিতে কথা বলে যদি তাকে তৃণমূলের, তাহলে কি বলতে চাইছেন তৃণমূলের পায়ের তলা থেকে জমি সরে গেছে, মানে পুরো মানে যাকে বলে একদম ডেসপারেশন? মানে আমি কনফিডেন্স নিয়ে বলছি, আজকে যেহেতু মানুষ ভোট দিয়েছে এবং সেই মানুষের একটা বিশাল অংশ হচ্ছে হিন্দু, কত সিট এক্সপেক্ট করছেন বিজেপি? সেটাতে আমি আসছি, সেই জন্য আমি খুব দ্বিধাহীনভাবে বলছি যে আজকে 100 সিট অবশ্যই আসবে। 100 মিনিমাম 100, হ্যাঁ মিনিমাম সেঞ্চুরি করবে আজকে অন এয়ার, মানে ক্যামেরাতে বলছেন আপনি? আমি কিন্তু শুধুমাত্র আমি টিভিতে দেখেছি, আর আমার এতদিনের যে অভিজ্ঞতা, আমি নিজে বহু সময় মানে ইলেকশনে আমি এজেন্ট হয়ে বসেছি, সেটা ওই ভোটের সময়, ইলেকশনের পরে যখন কাউন্টিং এজেন্ট, বিভিন্ন সময় আমি আজ নয়, আমার সেই 18-19 বছর বয়স থেকে আমি বসে আসছি এবং বহু ঘটনার সম্মুখীন হয়েছি। এমনকি আমি যখন, আপনারা জানেন আমি আগে কমিউনিস্ট ছিলাম প্রথম জীবনে, আমি যখন সিপিআইয়ের হয়ে ইলেকশানে বসতাম, তখন আমাকে এমন গেছে যে মানে ফলস ভোট চ্যালেঞ্জ করতে গিয়ে সিপিএমরা আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করেছিল, কিন্তু তারপরে কোনো রকমে আমি রক্ষা পাই। তো এইসব আমি ফেস করে এসেছি। রেণু চক্রবর্তীর ইলেকশনের সময় রাত্রি ভোট যখন 4টে, 3:30 থেকে 4টে হবে, যখন রেণু চক্রবর্তী হেরে যাচ্ছে, আমাকে সিপিআই তখন আমাদের থেকে বলা হলো, এই এক্ষুনি বেরিয়ে এসো কাউন্টিং এর থেকে, কারণ ভোটটা যেই শেষ হবে তৃণমূল সিপিএমরা তখন পেটাতে আরম্ভ করবে। তো এইরকম সেই ব্যারাকপুর থেকে হাঁটতে হাঁটতে সোদপুর পর্যন্ত এসেছিলাম ওই রাতের অন্ধকারে। এরকম জীবনে আমার অনেক অভিজ্ঞতা আছে। তো তার থেকে আমি বলছি যে 100 সিট মিনিমাম আজকের ভোটে তো পাবেই, বিশাল প্লাস দাবি, প্লাস মিরাকল হয়ে যেতে পারে, 110 থেকে 20 পর্যন্ত চলে যেতে পারে। তাহলে দিদির তো আজকে মানে জেলোসিল অ্যান্টাসিড সব খেতে হবে। নবান্নের আমাদের দিদির আজকে বদহজম, তো মানে উনি কি আজকে তার মানে হাঁসফাঁস করছেন রীতিমতো? অবশ্যই। এবং ওই ইলেকশনে 29-এর ইলেকশনে উনি একটা শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু ঘটনা। এবং এই জায়গাগুলোতে মূলত এইসব জায়গাগুলোতে তৃণমূলই বেশি সিট পায়। এবারও হয়তো 29 এপ্রিল, কিন্তু 2029 নয়, তৃণমূল হয়তো এবারও বিজেপির থেকে বেশি সিট পাবে এই 29-এর নির্বাচনে। এত কিছু সত্ত্বেও বলছি আমি, কিন্তু বিজেপি ওখান থেকে এখানে যদি 110 থেকে 20 হয়, 50-60টা সিট অবশ্যই বেরোবে। বিজেপি কিন্তু 160-65 এমনকি 70-এ চলে যেতে পারে। আর যদি 2011-র মতো নির্বাচনের ফলাফল হয়ে যায়, তাহলে কিন্তু ল্যান্ডস্লাইড বিক্রি হয়ে যেতে পারে 200+। হ্যাঁ, যেটা ওই 72 সালে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি জারি করার পরে 77 সালে যে নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু বিরোধীরা সেভাবে কোনো প্রচার করতে পারেনি সারা ভারতে, কারণ এমার্জেন্সির পরে ভোট হচ্ছে। কিন্তু যখন 77-এ পার্লামেন্টের ইলেকশনের রেজাল্ট সারা ভারতে বেরোলো, দেখা গেল যে কখনকার ইন্দিরা কংগ্রেস মাত্র 150টা সিট সারা ভারতবর্ষ থেকে পেয়েছে, যেখানে 500 কত সিট, এবং নিঃশব্দে কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন হয়ে গেছিল। তো এবারও কিন্তু সেই ধরনের কিছু হয়ে যেতে পারে। নিঃশব্দ বিপ্লব, লাল বিপ্লব নয়, গৈরিক বিপ্লব, নিঃশব্দ বিপ্লব। আর যদি সেটা নাও হয়, দক্ষিণবঙ্গে আমি ধরে নিচ্ছি তৃণমূল তার গড় ধরে রাখতে পারবে, তাহলেও 60-70টা সিট এখান থেকে বেরিয়ে আসবে। 160-এর ওপরে 70ও হতে পারে।
আর কি হতে পারে, বিজেপি কিন্তু সরকারে আসছেই, যতই সেকেন্ড ফেজের নির্বাচনে মরণ কামড় দেওয়ার চেষ্টা করুক না কেন, বিজেপি সরকার গড়বে। যে আমি সব সময় বলে এসছি না যে ভোটে গণ্ডগোল হবে এবং কিছু করতে পারবে না, আশঙ্কা প্রকাশ করেছে, আবার সেই একই রকমের সেই আমি বলছি, এবং আমাকে লোকে বলতে আপনি সব জেনে গেছেন, সেই আমি বলছি যে এবার কিন্তু সরকার, না এটা তো আপনি তো নেগেটিভ না, আপনি এটার মধ্যে দিয়ে সতর্ক করার চেষ্টা করেছেন, যে এটা যদি না হয় তাহলে, যেমন একজন মাস্টার মশাই সবসময় ক্লাসে তার ছেলে মেয়েদের বলে তোমরা ভালো না পড়লে তোমরা পরীক্ষায় ফেল করবে, এবারে সেই ছাত্রী যদি তারা যদি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়, তখন কি তারা বলবে এই দেখুন স্যার আপনি তো ভুল বলেছিলেন? না, এটা তো একটা স্বভাব ধর্ম কাজ, এটা কিন্তু ধর্ম, যে ওয়ার্ন করা। আপনি তো জাতির কথা বলতে ওয়ার্ন করে গেছেন সবসময় যে এটাই, এবং এটা যদি না হয় তাহলে বিজেপি 50-এর নিচে নেমে যাবে। ব্যাপার হচ্ছে যে আমি 90 সালে বামপন্থীদের ওই রমরমার যুগে বামপন্থা ছেড়ে ওই বিশ্ব হিন্দু পরিষদের দিদেন জেনারেল সেক্রেটারি পশ্চিমবঙ্গের ডক্টর প্রীতিমাধব রায়ের হাত ধরে আমি এই হিন্দুত্বের লাইনে এসেছিলাম। সেই আমি কি নেগেটিভ চিন্তা করতে পারি? কিন্তু এগুলো ছিল আমার আশঙ্কা। আমি চেয়েছিলাম সবসময়, একজন কড়া মাস্টার মশাই হিসেবে আপনি ছাত্রদেরকে সতর্ক করছেন। আমি যে এই বাংলার বুকে এই হিন্দুত্ব ফিরে আসুক, এই বাংলা যেন জিহাদিদের হাতে চলে না যেতে পারে। আমার যিনি মাস্টারমশাই ছিলেন, যাকে আমি গুরু বলে মানি, জনসংঘের সময় থেকে উনি ছিলেন, ভগবতী ভট্টাচার্য, শ্যামনগর স্কুলের মানে শিক্ষক ছিলেন, মানে ওনার কথা আর কি বলবো, নমস্য। উনি বলতেন, আমার ডাকনাম মিল্কু, আমাকে বলতো মিল্কুরে, আমি জীবন দশায় দেখে যেতে চাই গৈরিকতা, আমি জীবন দশায় দেখে যেতে চাই আমার গৈরিকতা। কিন্তু যাই হোক, উনি জীবন দশায় দেখে যেতে পারেননি, কিন্তু আমার মনে হয় আমি আমার জীবন দশায় এই গৈরিকতা পশ্চিমবঙ্গের বুকে এইবারই দেখে যাব। অত্যন্ত বলিষ্ঠভাবে এবং বিস্ফোরকভাবে কথা বলছেন, কিন্তু এর মধ্যে একটি আশঙ্কা আমার মনে যেটা আছে, আজকে সকালে একটা ট্রেন্ড লক্ষ্য করলাম, হঠাৎ করে দেখলাম যখন অত বড় বড় লাইন মোথাবাড়ি থেকে শুরু হলো, ইভিএমগুলো হট করে বলছে কাজ করছে না। এবং এটা একটা দুটো জায়গা না, এরকম 10-12টা জায়গায় ইভিএম কাজ করছে না, এবং মানুষের মধ্যে একটা তখন বিরক্তি। এটা আমার মনে হয়, মানে আমার যে ভয়টা, ইভিএম নিয়ে দুটো ভয় আছে। প্রথম হচ্ছে এটা যে ভয়টা, যে তৃণমূল যেহেতু দেখতে পাচ্ছে যে এইভাবে যে সন্ত্রাসটার কথা আপনি বললেন সেটা এবারে করতে পারবে না, তো হয়তো ভেতরে প্রিসাইডিং অফিসার বলুন বা যাদের সাথে হয়তো একটা ষাটঘাট করেছে, যে ওখান থেকে বলা হবে যে ইভিএমগুলো কাজ করছে না। এবারে কি হবে, 2-3 ঘন্টা যদি এরকম করে বলা, মানুষ দেখে যে মানুষরা সকালবেলায় এরকম এত বিরাট নাম্বারে চলে এসে হিন্দুরা, তো তখন কি করলো তৃণমূল, এই প্ল্যানটাই হয়তো প্ল্যান বি ছিল, যে এরকম যদি সত্যি মানুষ বেরিয়ে আসে এবং তাদেরকে যদি আটকানো না যায়, বলা হবে কি ইভিএমগুলো বিকল, 1 ঘন্টা 2 ঘন্টা গ্রামের মানুষ ওই রোদের মধ্যে ঠাটা পড়া, তারপরে তাদের কাজ আছে, খেতি বাড়ি আছে, তাদের যেতে হবে, তখন হয়তো সেই মানুষগুলো বিরক্ত হয়ে চলে গেল। তারা ভোট দিতে এসেছিল কিন্তু ইভিএম বিকল, সেই জন্য হয়তো বিরক্ত হয়ে তারা চলে গেল, এবং তারপরে তৃণমূলের যে কোর ভোটাররা তারা এসে ভোট দেবে। এইটা একটা ভয়। এছাড়া আরেকটা যেটা ভয় সেটা হচ্ছে, সেটা সৌমিত্র খা বলছেন যে মানে তারা ধরেওছেন এরকম 30টা মতন 40টা মতন এরকম ইভিএম নিয়ে তৃণমূল ঘুরছে এবং তাদেরকে ধরেছে, এবং বলছে যখন এই ইভিএমগুলো হবে, জমা দেওয়া হবে, সেই সময় এই যেগুলো নিয়ে তৃণমূল ঘুরছে সেগুলো হয়তো ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। সেই জন্যে কড়া নজর রাখতে বলেছে। অলরেডি সৌমিত্র খাড়া কিন্তু এরকম 30-40টা এরকম ইভিএম ধরেছে, মানে তৃণমূল এরকম ইভিএম নিয়ে ঘুরছে, হয়তো তারা তাদের মতন ভোট করেছে, এবং এটা করতে গেলে কি প্রিসাইডিং অফিসার জড়িত থাকবে, বিশেষ করে এই আরোকে এর মধ্যে থাকতে হবে। আপনি এটা বলছেন যে খুব বেশি হলে পানিশমেন্ট হবে সাসপেনশন। তো এই যে ইভিএম নিয়ে যে আমার ভয়টা, এটা কিন্তু আমার রয়েছে। আশা করি আমার এই ভয় মিথ্যা প্রমাণিত হবে, আমার এই ভয়, এবং আশা করি সৌমিত্র খা যে সতর্ক করেছেন, বিজেপি কর্মীদের বলেছেন ভোরবেলা অবধি যতক্ষণ না সেই ইভিএম স্ট্রং রুমে ঢুকছে ততক্ষণ অবধি পুরো কড়া নজরদারি করতে হবে, যাতে তৃণমূল কোনোভাবে তাদের যে ওইরকম 20-30টা করে ইভিএম সব জায়গায় নিয়ে ঘুরছে, বুঝতে পারছেন তো, 20-30টা করে ইভিএম যদি এরকম স্ট্রং রুমে ঢোকার সময় যদি তারা ম্যানিপুলেট করে নিজেগুলো ঢুকিয়ে দেয়, তাহলে কিন্তু ডিজাস্টার হয়ে যাবে। এবং এটা সৌমিত্র খা লাইভে উনি বলেছেন, এবং এই ভিডিওটা ভাইরাল হচ্ছে এইটা। আর তার সাথে যেটা বললাম, সকালবেলায় হয়তো তৃণমূলের এটাই প্ল্যান ছিল
যেরকম করে এই শার্টগার্ড করে এই প্রিসাইডিং অফিসারদের সাথে যে বলা হবে যে ইভিএমগুলো কাজ করছে না, 1-2 ঘন্টা পর থেকে সেই ইভিএমগুলো বলবে যে না এবারে ঠিক হয়েছে, কিন্তু যে মানুষগুলো বেরিয়ে এসে তারা হয়তো ভোট দিতে পারবে না। কিন্তু সকালে আমরা তাও দেখেছি এত মানে এইটা যদি তৃণমূলের চাল হয়েও থাকতো, সকালের চালটা ব্যর্থ হয়েছে। কারণ আমরা দেখেছি বেলা 1টা অবধি 60% উপরে ভোট পড়েছে, এবং যেটা বললাম পলিটিক্যাল সায়েন্সের নিয়মে সকালবেলায় যদি এত ভোট পড়ে সেটা সাধারণত প্রতিষ্ঠান বিরোধী ভোট হয়। কিন্তু সৌমিত্র খাঁ যেটা বলেছে, আবারও বলছি, যারা আজকে ভোটে যারা বিজেপির কর্মীরা আছেন তারা স্ট্রং রুমে, দরকার হলে ভোট রাত 3টে-4টে যতক্ষণ না স্ট্রং রুমে ইভিএম ঢুকছে আপনারা থাকবেন। ছোট ছোট গাড়ি করে বলছে তৃণমূলের লোকেরা ইভিএম নিয়ে ঘুরছে, তাদের উপরে কড়া নজর রাখুন। এটা যদি করতে পারেন তাহলে জ্যোতির্ময় বাবুদের মতন মানুষেরা, প্রবীণ মানুষেরা গৈরিক পশ্চিমবঙ্গ দেখবে, এবং আমরা সেই গৈরিক পশ্চিমবঙ্গের স্বপ্নে বলিয়ান হয়ে রাজা শশাঙ্ক, রাজা প্রতাপাদিত্য, রাজা গণেশের আবার যে গৌরব, গোপাল মুখার্জির গৌরব, শ্যামাপ্রসাদের গৌরব, তপন ঘোষের গৌরব ফিরিয়ে আনবো, এবং জেহাদিদেরকে আর বামপন্থীদেরকে পশ্চিমবঙ্গের বুক থেকে চিরতরের জন্য ধূলিসাৎ করব। অনেক অনেক ধন্যবাদ। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আমরা 29 তারিখের জন্য তৈরি হই। এই বঙ্গ রাজা শশাঙ্কের বঙ্গ, এই বঙ্গ কোনো বামপন্থী লেনিন স্ট্যালিনের বঙ্গ নয়, এই বঙ্গ শ্যামাপ্রসাদের বঙ্গ, এই বঙ্গ নেতাজির বঙ্গ, এই বঙ্গ ক্ষুদিরামের বঙ্গ, এই বঙ্গ সাভারকারেরও বঙ্গ, এই বঙ্গ গোপাল মুখার্জির বঙ্গ, এই বঙ্গ তপন ঘোষের বঙ্গ, এই বঙ্গ কোনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বঙ্গ কখনোই হতে পারে না। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। পরিশেষে আমি একটা কথা বলবো শুধু, কারণ আমি অনেকবার কাউন্টিং এজেন্ট হিসেবে গেছি, তো কাউন্টিং এজেন্টের যেন চাঙ্গা ছেলেদের পাঠানো হয়, কোনো নতুন লালুভুলু ছেলে যেন না যায়, এক্সপিরিয়েন্স যারা, মানে কাউন্টিংয়ের সময় যে ওদিকে যিনি বসবেন জালের বাইরে, তো যারা পার্টির লোকরা বসবে, পার্টির যারা কাউন্টিং এজেন্ট, ও পাশে যারা বসবেন সেখানে কিন্তু তৃণমূল তার নিজের লোকদের ওই এই হিসেবে পাঠাতে পারে, কাউন্টিং এজেন্টের ওই এক একটা এর যে এক একটা সেক্টরের যেটা থাকে, সেইখানে যখন মেশিনটা অপারেট করেই দেখাবে যে এত ভোট পড়েছে, এত অমুক পেয়েছে, এত অমুক পেয়েছে, এই জায়গাটায় কোনো ম্যানিপুলেশন যাতে না হয়, যেটা 21-এ কিন্তু হয়েছে, 21-এ হয়েছে, আগেও আমরাও দেখেছি। এই জায়গাটায় যেন প্রপার মানে যারা দাঁত দিয়ে লড়াই করতে পারবে এই মানুষটা গেলে আমার ভোটের কাউন্টিংয়ের দিন একটা ওই ম্যানিপুলেশনের একটা সম্ভাবনা আমার মনের মধ্যে রয়েছে, আমার পূর্ব কাউন্টিং এজেন্ট হিসেবে থাকার অভিজ্ঞতা থেকে পেয়েছি। আর তা না হলে কিন্তু যা জয়জিৎ বললো এতক্ষণ সেটাই হতে চলেছে। নমস্কার।